শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাক্রো স্ক্রিনিং সম্পর্কে কিছু তথ্য এখানে উপস্থাপন করা আছে। আসলে একটা প্রকল্প যখন নির্বাচন করা হয়, তো দুইটা পদ্ধতি অনুসারে আমরা এই প্রকল্পটা নির্বাচন করতে পারি। তার মধ্যে একটি হলো ম্যাক্রো এবং অপরটি হলো মাইক্রো। এই ম্যাক্রো হলো প্রকল্প নির্বাচনের প্রাথমিক ধাপ। আর আরেকটি বিষয় হলো এটার মধ্যে মানে ম্যাক্রোর মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদান কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন করতে পারবে না। এটাকে নিয়ন্ত্রণ করার বা পরিবর্তন করার সাধ্য কিন্তু মানুষের নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে উপাদান জনসংখ্যা, একটি ব্যবসায়ের অস্তিত্ব, প্রবৃদ্ধি ও অগ্রগতি যে এলাকায় ব্যবসায়টি অবস্থিত সে এলাকার জনগোষ্ঠীর উপর নির্ভর করে। আমরা যদি ভারতের দিকে তাকাই, ভারতের জনসংখ্যা কিন্তু অনেক বিশাল। এত ব্যাপক জনসংখ্যার জন্য আজকে কিন্তু ভারতে ব্যবসা বাণিজ্যের এত প্রসার লাভ করেছে। আমরা যদি চীনের দিকে তাকাই, চীনও কিন্তু বড় একটি দেশ এবং তাদের জনসংখ্যা অনেক ব্যাপক, যার ফলে এই জনসংখ্যার আধিক্যের কারণে কিন্তু আজকে চীন কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু অনেক উন্নত। বাংলাদেশ একটি ছোট দেশ, আমাদের আয়তন কম, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু ব্যাপক থাকার কারণে বাইরের অনেক কোম্পানি এই দেশে তারা ব্যবসা করছে এবং অনেকেই কিন্তু এই দেশে ব্যবসা করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে। বাংলাদেশের থেকে পৃথিবীর অনেক দেশ কিন্তু আয়তনে বড়, কিন্তু তাদের জনসংখ্যা কম থাকার কারণে বহির্বিশ্বের যে কোম্পানিগুলো তাদের সেই সমস্ত দেশে কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না। এর জন্য বলতে পারি আমরা যে একটি দেশে যখন জনসংখ্যা খুব বেশি হবে, সেই দেশে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান তার কার্যক্রম চালানোর জন্য যারা বিনিয়োগকারী তারা কিন্তু আগ্রহ প্রকাশ করে এবং সেখানে তারা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে। তাই এই ক্ষেত্রে জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন একটি ব্যবসায়ের অস্তিত্ব মানে হলো টিকে থাকা। আমরা মানুষের জীবনকে যেরকম টিকে থাকতে গেলে একটি আহ, পর্যায়ক্রমের মধ্য দিয়ে তাকে যেতে হয়, ব্যবসায়িকতার অস্তিত্ব টিকে থাকতে হবে এবং এটা একমাত্র জনসংখ্যার কারণে কিন্তু সম্ভব। আমরা প্রবৃদ্ধির দিকে যদি লক্ষ্য করি, তো সময়ের সাথে সাথে একটি কোম্পানির আকার, আয়, বিক্রয়ের পরিমাণ ও বাজারের অংশীদারিত্বে যখন সম্প্রসারণ ঘটে, এটাকে আমরা প্রবৃদ্ধি বলতে পারি। অর্থাৎ কোম্পানি যদি পূর্বের থেকে উন্নতি করে, এটাকে বলা হয় প্রবৃদ্ধি। আমি আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি উপস্থাপন করতে পারি। একটি মানুষ একটি কোম্পানিতে চাকরি করলো, তার পূর্বের বেতন ছিল 30,000 টাকা। সেখানে সে 2 বছর চাকরি করার পরে তার অভিজ্ঞতা বৃদ্ধি পেলো এবং সে আরেকটি কোম্পানিতে জয়েন করলো এবং সেখানে তার বেতন হলো 40,000 টাকা। তাহলে এই কর্মীর কিন্তু বেতনটা কিন্তু আগে থেকে বৃদ্ধি পেয়েছে। ঠিক তদ্রুপ কোম্পানির উন্নতি, অর্থাৎ তার মুনাফার পরিমাণটা আগে থেকে বৃদ্ধি পাবে, তার বিক্রয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এইটাকে আমরা কোম্পানির প্রবৃদ্ধি বলতে পারি। কোম্পানির বাজার এখানে বৃদ্ধি পাবে। এই এই সমস্ত কারণের সমন্বয়কে বলা হয় প্রবৃদ্ধি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অগ্রগতি, একটি নির্দিষ্ট সময়ে ব্যবসার লক্ষ্য অর্জন, গ্রাহক বৃদ্ধি, বিক্রয় বৃদ্ধি, পণ্যের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ইত্যাদি। এখন এই প্রবৃদ্ধির কিছু কারণ কিন্তু এখানে আবার চলে আসছে। তবে এটি ব্যতিক্রম হলো কি, যে কোম্পানি তার পূর্বের যে পণ্যের মানটা ছিল সে মানটা সে আগে থেকে বৃদ্ধি করতে পারবে এবং কোম্পানির দক্ষতা বৃদ্ধি এখানে বৃদ্ধি পাবে। অর্থাৎ সময়ের সাথে সাথে কোম্পানি কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে। এখানে এই দেশে বা কোনো দেশে সে কি করে ব্যবসা স্থাপন করবে, সে করে তার ব্যবসায়িক কার্যক্রমকে অপারেট করবে, এইটা বিষয় কিন্তু কাজের সাথে জড়িত এবং সে যত কাজ করবে সে তত সমস্যার সম্মুখীন হবে এবং তার ততই দক্ষতা কিন্তু এখানে বৃদ্ধি পাবে। এই বিষয়টা হলো প্রবৃদ্ধি এবং অগ্রগতি। দ্বিতীয় উপাদান অর্থনৈতিক পরিবেশ। এখানে দেখা যাচ্ছে যে ভোক্তাদের আয়, সঞ্চয়, খরচ করার প্রবণতা, জীবনযাত্রার মান ইত্যাদি দ্বারা এখানে প্রভাবিত। আচ্ছা, এই বিষয়টা কেন, এটা কিন্তু কোনো কোম্পানি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। আচ্ছা, আমরা এটি সহজ একটা উদাহরণ দিই। মনে করো কোনো এলাকায় 5,000 জনগোষ্ঠী আছে। তো সেই জনগোষ্ঠী কখনো বাইরের কোনো খাবার তারা অ্যালাউ করে না তাদের পরিবারের জন্য। তারা যে খাবারই তারা খেতে ইচ্ছুক সেই খাবারই তারা ঘরে বসে তারা তৈরি করে। এখন যে এরকম যদি কোনো এলাকা থাকে কোনো দেশে, তাহলে সেখানে কিন্তু হোটেল
বা রেস্তোরাঁর ব্যবসা কিন্তু সম্প্রসারণ কিন্তু লাভ করবে না। কারণ ওই এলাকার জনগণ যদি ঘরের খাবার খেতে অভ্যস্ত হয়, তাহলে এই হোটেল যে খাতটি আছে এখানে বিনিয়োগকারী কিন্তু কখনোই ইনভেস্ট করবে না। এখন দেখা যায় কি ভোক্তাদের আয়, ওই অঞ্চলে বসবাসকারী ভোক্তাদের আয়টা কেমন, তারা কতটুকু সঞ্চয় করতে পারে, সেই প্রবণতা কেমন আছে, তাদের জীবনযাত্রার মানটা কেমন, হ্যাঁ, জীবনযাত্রার মানটা বলতে তাদের দৈনন্দিন যে জীবনযাত্রা সেটা তারা কিভাবে তারা পরিচালনা করে এটার পরে কিন্তু নির্ভর করে। এখন দেখা যায় কি যে যখনই তার আয়টা ভালো হবে, তার সঞ্চয় বেশি হবে, সে কিন্তু টিভি, ফ্রিজ, মোবাইল ফোন বা ঘরের যে তৈজসপত্রগুলো আছে সেগুলো কিন্তু সে ক্রয় করতে উৎসাহ বোধ করবে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি এই ব্যবসাগুলো ওই অঞ্চলে সম্প্রসারণ করবে। এখন যে অঞ্চলে মানুষের তার দৈনন্দিন যে খাবার বা পোশাকের চাহিদা বা চিকিৎসা খরচ সে সেটা ঠিকমতো আহ, পূরণ করতে পারছে না, তাই সেই অঞ্চলে মানুষের কিন্তু মোবাইল ফোন কেনা কিন্তু তার জন্য বিলাসিতা। আর যাদের আয়টা ভালো হবে, যারা এই সমস্ত খরচ করার পরও যারা অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে পারবে, সেই সমস্ত অঞ্চলের জনগণ কিন্তু এই খাতে খরচ করতে পারবে। প্রাকৃতিক পরিবেশের কিন্তু কাঁচামালের কিন্তু একটি উৎস। এখন আমরা কোম্পানিতে বা যারা ব্যবসা করে তারা যে কাঁচামাল ক্রয় করে সেটি কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে আসে, এবং সেই প্রাকৃতিক পরিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে তারা কিন্তু সেই পণ্যটা উৎপাদন করে। তবে সেক্ষেত্রে আমাদের প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করতে হবে, প্রাকৃতিক পরিবেশকে আমাদের দূষণ করা যাবে না। রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু প্রয়োজন। এখন রাজনৈতিক পরিবেশ কিন্তু ব্যবসায়ীরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা কিন্তু একটি দেশে যে রাজনৈতিক দল থেকে তাদের উভয় পক্ষের কিন্তু একটা মতের মিল থাকতে হবে। মতের যখন অমিল হবে সেখানে ঘন ঘন আন্দোলন হবে, ধর্মঘট হবে, হ্যাঁ, তখন রাস্তাঘাট বন্ধ থাকবে, এবং ব্যবসায়ীরা তাদের পণ্য, উৎপাদিত পণ্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এবং দেশের ভিতর থেকে অন্য কোনো দেশে তারা কিন্তু সেই পণ্যটি পৌঁছতে পারবে না, এবং বিদেশি বিনিয়োগকারীগণও সে দেশে বিনিয়োগ করতে নিরুৎসাহিত বোধ করবেন। এখন যেহেতু এই রাজনৈতিক পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই তাদের মতের মিল থাকতে হবে। সাংস্কৃতিক পরিবেশ, এখানে শিক্ষার হার, কারিগরি শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি। শিক্ষার হারটা কিন্তু আমাদেরকে জনগণকে শিক্ষিত হতে হবে। সে গরিব হোক, সে ধনী হোক, তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। কারিগরি শিক্ষার প্রসারটা যদিও আমার কাছে মনে হয় যে এটা প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আসার কথা, কিন্তু এখানে কারিগরি শিক্ষার প্রসারটা এখানে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে এর জন্য নিয়ে আসা হয়েছে জনগণের দৃষ্টিভঙ্গি। যেমন আমাদের দেশে যদি কোনো সন্তানকে আমরা স্কুলে ভর্তি করাতে চাই, আমরা কিন্তু সাধারণ যে শিক্ষা সেই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আমার সন্তানদেরকে ভর্তি করে থাকি। এটা হলো কিন্তু আমাদের অভিভাবকদের একটা দৃষ্টিভঙ্গি। কখনোই আমাদের সন্তানদেরকে বা ছেলেমেয়েদেরকে কারিগরি কোনো প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাতে চাই না। কিন্তু চীনের দিকে লক্ষ্য করি আমরা, জাপানের দিকে আমরা লক্ষ্য করি, তাদের সন্তানদেরকে কিন্তু তারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেশি ভর্তি করে থাকে, কারণ তারা দক্ষ হয় ওই কাজে। আজকে যার কারণে আমাদের দেশের অনেক অবকাঠামোগত উন্নয়নে এই চীন এবং জাপান থেকে প্রযুক্তিবিদ এসে আমাদের রাস্তাঘাট বলি, সেতু বলি, হ্যাঁ, বড় বড় অবকাঠামোগত উন্নয়ন কিন্তু তারাই কিন্তু করে থাকে। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কারিগরি শিক্ষা মানে যে খারাপ এটা কিন্তু এরকম না। আমাদের জাতিগত সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে আমরা কিন্তু অবশ্যই কারিগরি শিক্ষার দিক থেকে আমরা উন্নতি লাভ করতে পারবো। এর জন্য এই দৃষ্টিভঙ্গির দিক থেকে এটাকে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আনা হয়েছে। সামাজিক মূল্যবোধ, একটি দেশের সমাজের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা কিন্তু একটা সামাজিক মূল্যবোধ বলে। এটা কিন্তু ব্যবসাকে প্রভাবিত করে। যেমন আমাদের কিছুদিন আগে আমরা বিভিন্ন কোম্পানির পণ্য বয়কট করেছি, যার ফলে কোকাকোলা তার মধ্যে কিন্তু অন্যতম। তাদের বিক্রি কমে গিয়েছে, এবং বিক্রি কমে গেলে দেখা যায় কি ওই কোম্পানি ওই দেশে কিন্তু আর ব্যবসা করে না। তা আমাদের সমাজের আচার আচরণ এটা কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়, যার ফলে এটা কিন্তু ব্যবসায় কিন্তু একটা ইফেক্ট, খারাপ বা নেগেটিভ বলতে পারি বা পজিটিভ বলতে পারি, একটা ইফেক্ট তৈরি করে। ধর্মীয় অনুভূতি, আমাদের এক একটা ধর্মীয় অনুভূতি কিন্তু এক এক রকম। যেমন আমাদের ইসলাম ধর্মে মদ্যপান কিন্তু হারাম, সুতরাং এই দেশে কখনো এই মদের ব্যবসা বা অন্য কোনো ব্যবসা যেটা হারাম আমাদের, এই ব্যবসা কিন্তু কখনোই প্রসার লাভ করতে পারবে না। এরকম অন্যান্য ধর্মীয়গণ যারা আছে এই দেশে বসবাস করে, তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এরকম যদি বিধিনিষেধ থাকে, সেই ব্যবসা কখনো ওই অঞ্চলে বা ওই দেশে প্রসার লাভ করতে পারে না। শিক্ষার্থীরা, আমি ম্যাক্রো স্ক্রিনিং যে উপাদানগুলো আছে আমি তোমাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ভিডিওতে ইনশাল্লাহ মাইক্রো স্ক্রিনিং নিয়ে আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।